সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, সহকারী শিক্ষক, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর পাটিগণিতের অনুশীলনী 1.1 নিয়ে আলোচনা করব। আমরা যদি 1 নাম্বার অনুশীলনী 1.1 একের জ নাম্বার অঙ্কটা করি, আমাদের আছে 3,500 কোটি 85,921। আচ্ছা, আমাদের এই সংখ্যাটাকে আমরা অঙ্কে লিখব। কথায় লেখা আছে, অঙ্কে লিখব। আমরা দেখতে পাচ্ছি যে হাজার, কোটি, লক্ষ এই ঘরগুলো হলো সংখ্যা গণনা করা যায় দুইটা পদ্ধতিতে। একটা হলো দেশীয় গণনা পদ্ধতি আর একটা হলো আন্তর্জাতিক গণনা রীতি। এই হাজার, 500, কোটি এই ঘরগুলো হলো দেশীয় গণনা রীতির ঘর। অর্থাৎ এই দেশীয় গণনা রীতির যে ঘরগুলো আছে সেটা হলো একক, দশক, হাজার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই ঘরটা এটা এই ঘরগুলো ব্যবহার করে কিন্তু আমরা এটাকে অঙ্কে লিখব। তাহলে আমরা যদি এখন একটু লিখি যে ঘরগুলো যদি লিখি দেশীয় গণনা রীতির, এই দিক থেকে লিখি। একক, প্রথমে হবে একক, তারপরে দশক, শতক, হাজার, অযুত, তারপর লক্ষ, নিযুত আর কোটি। আমাদের দেশীয় গণনারীতির ঘরগুলো এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমরা দেখি 921। তাহলে শতকের ঘরে 921 আমরা লিখলাম। 921 হলো। তারপরে হলো 85 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এটা হাজারের ঘরেও কোনো অঙ্ক নেই, নিযুতের ঘরেও কোনো অঙ্ক নেই। এখানে হবে 5, এটা হবে 85। যেহেতু আমাদের নিযুত আর লক্ষ এই দুইটা ঘর মিলে একেবারে লক্ষ্য পড়া হয়, সেহেতু নিজেদের আলাদা কোনো ঘর পড়া হয় না। তাহলে এই দুইটা মিলে কিন্তু আমাদের 85 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এই দুইটা ঘর মিলে 85 লক্ষ। আবার অযুত এবং হাজারের ঘর দুটো একসাথে পড়া হয়, অযুত আলাদাভাবে পড়া হয় না। আচ্ছা, তারপরে আমাদের 85 লক্ষ 3,500 কোটি। কোটির পরে যেহেতু আর কোনো ঘর নাই, কোটির বামে আর কোনো ঘর লেখা হয় না, সেজন্য 3,500 কোটি পুরাটা শুধু কোটিতেই বসবে। এই 3,500 কোটি। তাহলে আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এটা পুরাটা কোটি আমরা একসাথে পড়ব। 3,500 কোটি 85 লক্ষ, এই ঘরে কোনো অঙ্ক নেই, 921 আমরা এটা লিখলাম। এখন আমরা একটু যদি লিখি, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে আমাদের অযুত এবং হাজারের ঘরে কোনো অঙ্ক নেই। অযুত ও হাজারের ঘরে কোনো অঙ্ক নাই। তাহলে এই ঘরগুলোতে আমরা শূন্য বসাইছি। এ খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। যে ঘরগুলোতে অঙ্ক নাই সে ঘরগুলোতে শূন্য বসিয়ে আমরা সংখ্যাটি পেয়েছি, সে কথাই লিখলাম। সুতরাং সংখ্যাটি আমাদের এখন লিখে দেই। এটা আমরা যে সংখ্যাটা লিখলাম, সংখ্যাটি হলো এটা 85, তারপরে
তারপরে 0 0 921। এখন এটা আমাদের দেশীয় গণনা রীতি যেটা, সেটা আমাদের যখন আমরা কমা বসাবো, আমরা কিন্তু বাম দিক থেকে এই দিক থেকে ডান দিক থেকে প্রথমে 3 ঘর 1 2 3 3 ঘর পরে কমা বসাবো, তারপরে 2 ঘর পর পর কমা বসাবো। 2 ঘর কমা, এটা আমাদের পুরাটাই হলো কোটি। কোটিতে এসে আবার আমরা নতুন করে, এটা যেহেতু পুরাটাই কোটি, এখানে কোটির প্রথম সংখ্যাটা একক ধরবো, একক দশক শতক। শতকের প্রথমে আমরা ডান দিক থেকে 3 ঘর পর কমা বসাইছি, এটা এসেও, এটা যেহেতু পুরা কোটি, একক দশক শতক, এখানে একটা কমা বসবে, বসার পরে এটাই আমাদের অ্যান্সার পাওয়া যাবে। উত্তর 1-এর ঝ নাম্বার অঙ্কটা যদি আমরা দেখি, এটা বলছে 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000। এটা আমাদের অঙ্কে লিখবো আমরা। এটা আমরা দেখতে পাচ্ছি যে বিলিয়ন, মিলিয়ন এগুলো আমাদের আন্তর্জাতিক যে গণনা রীতি সেইগুলোর ঘর। আন্তর্জাতিক গণনারীতির যে ঘরগুলো আছে সেটা হলো একক, দশক, শতক, হাজার, মিলিয়ন এবং বিলিয়ন। আমরা কিন্তু এদিক থেকে ডান দিক থেকে যদি লিখি, যেহেতু আমাদের মিলিয়ন, মিলিয়ন এবং বিলিয়ন আছে, সেহেতু আমরা এটা লিখবো হলো আন্তর্জাতিক গণনা রীতিতে। একক, দশক, শতক, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। আমাদের আন্তর্জাতিক গণনারীতির ঘরে এটা একক, দশক, শতক, হাজার, মিলিয়ন এবং 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000। তাহলে আমরা যদি এককের ঘরে শূন্য দেই, দশকের ঘরেও শূন্য দেই, শতকের ঘরেও শূন্য দেই, 538,000, তাহলে হাজারের ঘরে আমরা 538টা লিখি। আমরা এই আন্তর্জাতিক গণনা রীতি যেটা, সেটাতে হাজারের ঘরেও সর্বোচ্চ 3টা অঙ্ক লিখতে পারবো এবং মিলিয়নের ঘরেও সর্বোচ্চ 3টা অঙ্ক লিখতে পারবো। আমাদের 538 লিখতে 3টা অঙ্কই প্রয়োজন হয়, 1 2 3। এই 3টা অঙ্ক আমরা হাজারের ঘরে সর্বোচ্চ 3টার বেশি অঙ্ক আমরা লিখতে পারবো না। তাহলে আমাদের এই যেহেতু আমরা 538টা লিখতে 3টা অঙ্কই দরকার হয়, এটা পুরাটাই হাজার, তাহলে আমরা হাজারের ঘরে 538 লিখে দিলে আমাদের পুরোটাই হাজার বোঝাবে। তারপরে 301 মিলিয়ন, তাহলে মিলিয়নের ঘরে যদি আমরা 301 লিখি, এই পুরাটাই আমাদের মিলিয়ন বোঝাবে। যেহেতু আছে 301 মিলিয়ন, এটা পুরাটাই আমরা মিলিয়নের ঘরে লিখবো। আমরা মিলিয়নের ঘরে এবং হাজারের ঘরে কিন্তু 3টা করে অঙ্ক লিখতে পারবো, 3টার বেশি অঙ্ক লিখতে পারবো না। তারপরে আছে 50 বিলিয়ন, তাহলে আমরা যদি বিলিয়নের ঘরে 50 লিখে দেই, তাহলে এটা 50 বোঝাবে। তাহলে আমরা কি হলো 50 বিলিয়ন, 50 বিলিয়নের ঘরে 50 লিখছি, 301 মিলিয়ন, মিলিয়নের ঘরে 301 লিখছি, 538,000, তাহলে হাজারের ঘরে 538 লিখছি, আর এই ঘরগুলোতে কোনো অঙ্ক লিখি নাই, সেজন্য শূন্য দিছি। এটাই আমাদের ছিল অঙ্ক। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে শতক, দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নাই। এ খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। আমরা এই ঘরে অঙ্ক নাই, আমরা এই ঘরগুলোতে শূন্য না বসালে কিন্তু আমরা সংখ্যাটা পাবো না, সেই জন্য এই ঘরগুলো শূন্য বসে সেটা আমরা লিখলাম। সুতরাং সংখ্যাটি হবে, সংখ্যাটি যদি আমরা লিখি 50 301 538 000। আমাদের আন্তর্জাতিক পদ্ধতির নিয়ম হলো এই ডান দিক থেকে 3 ঘর পর পর আমাদের কমা বসাইতে হয়, 3 ঘর পর পর, এটা 3 ঘর পর পর আমরা কমা বসাই দিলাম। এটাই আমাদের উত্তর পাওয়া। 2 নম্বর অঙ্ক হলো
এই সংখ্যাগুলোকে কথায়, একটা সংখ্যা আছে এই সংখ্যাটাকে কথায় লিখবো আমরা। এখন আমরা প্রথমে দেশীয় পদ্ধতি, যেটা দেশীয় গণনা রীতি, যেটা সেই রীতিতে আমরা প্রথমে ডান দিক থেকে 3 ঘর পরে প্রথমে কমা বসাবো, তারপরে 2 ঘর পর পর আমরা কমা বসালাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে আছে 9। এখানে কোটির ঘরে 9, আর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত এবং লক্ষ, নিযুতের ঘর আলাদাভাবে পড়া হয় না। নিযুতের ঘরের মানটা যেহেতু নিযুতের ঘরে আছে 4, সে এই নিযুত এবং লক্ষের ঘর একসাথে পড়া হয়, সেজন্য নিযুত ও লক্ষের ঘরের, নিযুত ও লক্ষের ঘরের 2 অঙ্ক মিলিয়ে আমরা একসাথে লিখব। 2 অঙ্ক মিলিয়ে আমাদের আছে হলো 43। আবার একক, দশক, শতক, হাজার, অযুত এবং হাজারের যে অঙ্ক দুটো সেটা একসাথে লেখা হয়। অযুতের ঘরটা আলাদাভাবে পড়া হয় না, কিন্তু এখানে অযুতের ঘরে 0 আছে, তাহলে আমরা লিখব যে অযুতের ঘরে 0, অযুতের ঘরে 0। আর হাজারের ঘরে আছে আমাদের 9, শতকের ঘরে আছে হলো 7, দশকের ঘরে আছে হলো 9 এবং এককের ঘরে আছে 9 অবস্থিত। তাহলে আমরা যে ঘরে যে অঙ্কগুলো আছে সেগুলো লিখে নিলাম। এখানে লক্ষণীয় যে এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুতের ঘর আলাদাভাবে আমরা পড়ি না। 4 নিযুত এভাবে আমরা পড়ি না। এই নিযুত এবং লক্ষ দুটা ঘর একসাথে মিলিয়ে লক্ষ হিসেবে পড়ি, সেই জন্য এই দুইটা ঘরের অঙ্ক দুটো আমরা লিখছি। নিযুত লক্ষের ঘরের 2 অঙ্ক মিলিয়ে 43। আবার অযুত এবং হাজারের ঘর আমরা একসাথে পড়ি, আলাদাভাবে অযুতের মান পড়ি না, প্রকাশ করি না। কিন্তু অযুতের ঘরে যেহেতু 0 আছে, অযুতের ঘরে 0 লিখছি, হাজারের ঘরে 9, বাকিগুলো যে যার ঘরে আছে লিখছি অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হবে আমরা পাবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 9 কোটি, 9 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এই দুটা নিযুত এবং লক্ষের ঘর মিলিয়ে আমরা পড়বো হলো লক্ষ। তাহলে 9 কোটি 43 লক্ষ। আবার একক, দশক, শতক, হাজার, অযুত এবং এই হাজারের ঘর একসাথে আমরা মিলিয়ে পড়ি, কিন্তু যেহেতু অযুতের ঘরে 0 আছে, তাহলে আমাদের এটা হবে 9000, 9799। তাহলে 799, এটাই আমাদের অ্যান্সার পাওয়া গেল। আমরা 3 নম্বর অঙ্কটা, যে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করব। এই সংখ্যাটাতে যে সকল সার্থক অঙ্ক আছে সে তার স্থানীয় মান নির্ণয় করব। তাহলে প্রদত্ত সংখ্যাটিতে সার্থক অঙ্ক, 4 সার্থক অঙ্ক, তাহলে সার্থক অঙ্ক 4-এর স্থানীয় মান আমাদের
চারের স্থানীয় মান হলো এখানে, এখান থেকে শুরু হবে একক, 4 একক, 4 একক, এটা মানে হলো অর্থাৎ চারের স্থানীয় মান 4। আর সার্থক অঙ্ক এই 4-এর পরে আমরা যদি এই দিক থেকে আসি, ডান থেকে বামে আসি, 4-এর পরে সার্থক এই জিরো, জিরো সার্থক অঙ্ক নয়। জিরো যদি আমরা লিখি এটা কোনো সংখ্যা নির্দেশ করে না। যদি আমরা যখন জিরোর সাথে আমরা কোনো সংখ্যা যুক্ত করি, 2 যুক্ত করলে 20 হবে, 1 যুক্ত করলে 10 হবে, তখন সংখ্যা ছাড়া জিরোর কোনো মান নেই, সেই জন্য জিরো সার্থক অঙ্ক নয়। এই জিরো বা শূন্য হচ্ছে সংখ্যার অভাগ জ্ঞাপক অঙ্ক, মানে যতক্ষণ পর্যন্ত কোনো সংখ্যা যুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত জিরোর কোনো নির্দিষ্ট মান নাই। যেহেতু আমাদের সার্থক অঙ্কের স্থানীয় মান, তাহলে জিরোর আমরা কোনো স্থানীয় মান পাবো না। তাহলে 3, পরবর্তী সার্থক অঙ্ক হলো 3। সার্থক অঙ্ক 3 এর স্থানীয় মান, এখানে 3 এর স্থানীয় মান একক, দশক, শতক, হাজার, তার মানে 3000। অর্থাৎ আমরা সেটা কিভাবে পাবো? এই 3 লিখে 3-এর পরে যতগুলো ঘর আছে ততগুলো আমরা শূন্য যুক্ত করব। 1 2 3, 3-এর পরে 3টা ঘর আছে, তাহলে 3টা শূন্য হবে। তারপরে সার্থক অঙ্ক 2 এর স্থানীয় মান, আমাদের 2 এর স্থানীয় মান হচ্ছে এখানে 2 একক, দশক, শতক, হাজার, অযুত, 2 অযুত। অর্থাৎ 2-এর পরে 2 লিখে 2-এর পরে ঘর আছে 1 2 3 4, 4টা ঘর, 4টা আমাদের শূন্য হবে। আচ্ছা, এখানে আমরা কিন্তু যেহেতু আমরা দেশীয় পদ্ধতিতে 3 ঘর পর পর কমা ইউজ করি, তাহলে 1 2 3, 3 ঘর পরে কমা হবে এখানে। আবার এখানে 1 2 3, 3 ঘর পর, প্রথমে 3 ঘর পরে তারপরে 2 ঘর পরে, এখানে আর তো কমা দেওয়ার দরকার নেই। আচ্ছা, তারপরে প্রতি সার্থক অঙ্ক আমাদের 9। সার্থক অঙ্ক 9 এর স্থানীয় মান, এই 9, এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 9 লক্ষ। অর্থাৎ এই 9-এর পরে যে কয়টা ঘর আছে সে কয়টা শূন্য, 1 2 3 4 5, 9 পরে 5টা ঘর আছে, 5টা শূন্য, 1 2 3 4 5, আমাদের শূন্য। যখন আমরা কমা ইউজ করবো, প্রথমে 1 2 3, 3 ঘর পরে কমা ইউজ করবো, তার পরবর্তীতে 2 ঘর পর পর আমাদের কমা হবে দেশীয় পদ্ধতিতে এটা। তারপরে সার্থক অঙ্ক, এটা শূন্য সার্থক অঙ্ক নয়। তার পরবর্তী সার্থক অঙ্ক হলো 8। সার্থক অঙ্ক 8 এর স্থানীয় মান 8 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 8 কোটি। অর্থাৎ আমরা 8 লিখে 8-এর পরে কয়টা ঘর আছে, 1 2 3 4 5 6 7, 7টা ঘর, তাহলে 7টা শূন্য, 1 2 3 4 5 6 7। এখানে আমরা যদি কমা ইউজ করি, প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর, 2 ঘর, এভাবে। তারপরে আমাদের 7, সার্থক অঙ্ক 7 এর স্থানীয় মান 7 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তারপরে আমরা এখানে যে কোটি শেষ, তারপরে আমরা যেখানে কোটি শেষ সেই ঘরটাকে আবার একক ধরবো, একক, দশক, মানে 7 দশক কোটি আমাদের এটা স্থানীয় মানটা। অর্থাৎ 7 লিখবো, 7 লিখে 7-এর পরে ঘর আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর, 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর, 8টা শূন্য। তার পরবর্তীতে সার্থক অঙ্ক 5 এর স্থানীয় মান, এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা আমাদের কোটি শেষ। তার পরবর্তীতে আমরা এটা পুরাটাই কোটির ঘর, তাহলে আমরা এখানে আবার একক ধরবো, একক, দশক, শতক, 5 শতক কোটি, মানে হলো, অর্থাৎ 5 লিখবো, 5-এর পরে ঘর আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9, 9টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9, 9টা শূন্য। তার পরবর্তীতে এখানে আমরা কমা ইউজ করি, 3 ঘর পর পর 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, এটাও 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে হলো 2 ঘর। এখন তার পরবর্তীতে সার্থক অঙ্ক 1 এর স্থানীয় মান 1, তাহলে সার্থক অঙ্ক 1-এর স্থানীয় মান একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা আমাদের কোটির ঘর শেষ। আমাদের এই পুরাটাই হলো কোটির ঘর, তাহলে আমরা যেটা পুরাটা কোটির ঘর, লাস্টের অঙ্কটা আবার একক ধরবো, একক, দশক, শতক, হাজার, অযুত, মানে এই 1 অযুত কোটি, 1 এই অযুত কোটি,
অর্থাৎ একের পরে আমরা এক লিখব, এক লিখে একের পরে যে কয়টা ঘর আছে সে কয়টা শূন্য দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11। একের পরে 11টা শূন্য হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমরা যদি এখন কমা বসাই, প্রথমে 3 ঘর পর কমা, তারপরে 2 ঘর পর পর দেশীয় পদ্ধতিতে, এটা এটা হলো অযুতে এক অযুত কোটি। এটাই ছিল আমাদের অঙ্ক। আমরা 5 নম্বর অঙ্কটা যদি দেখি, বলছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আমরা একবার ব্যবহার করব। প্রতিটা অঙ্ক ব্যবহার করে আমরা 7টা অঙ্ক আছে এখানে, সেই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। তাহলে আমরা জানি যে অঙ্কপাতনের যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। আমরা যদি লিখি অঙ্কপাতনের যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। মানে এই কথাটার অর্থ হলো যে আমরা এখানে যদি চিন্তা করি যে 3 0 9 0, এখানে একক দশক 3ও আছে দশকের ঘরে, একক দশক 9ও আছে দশকের ঘরে, কিন্তু 9-এর মান 3-এর থেকে বেশি, 3-এর চেয়ে বড় সংখ্যা। সেই জন্য এই 3-এর পরে একটা শূন্য থাকার জন্য 3-এর শূন্য বোঝাচ্ছে 30, এবং 9-এর পরে একটা শূন্য থাকার জন্য 9-এর পরে শূন্য এটা বোঝাচ্ছে 90। অবশ্যই 90টা 30-এর থেকে বড়। সেই কথাই বলছে যে অঙ্কপাতনের যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। আমরা এটা লিখলাম। লেখার পরে এখানে যদি আমরা এই যে সংখ্যাগুলো আমাদের আছে বড় থেকে ছোট চিহ্ন দিয়ে সাজাই, মানে বড় থেকে ছোট সাজাই, আমাদের সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা 9, 9 গ্রেটার দেন 8, 9-এর পরবর্তী বড় সংখ্যা, তারপরে 8, 8-এর পরে বড় সংখ্যা হলো 7, তারপরে হলো 5, তারপরে হলো 4, তারপরে হলো 3, তারপরে হলো 0। আমরা এই 9 গ্রেটার দেন 8, 8 গ্রেটার দেন 7, এভাবে বড় থেকে ছোট সংখ্যাগুলোকে সাজালাম চিহ্ন দিয়ে। আচ্ছা, সুতরাং আমরা যদি এই বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করি, অঙ্কগুলোকে সাজাই, তাহলে কিন্তু বৃহত্তম সংখ্যাটা পাওয়া যাবে। সুতরাং বড় থেকে ছোট ক্রমে এই অঙ্কপাতন করলেই আমরা বৃহত্তম সংখ্যাটি পাব। বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। আচ্ছা, তাহলে সুতরাং বৃহত্তম সংখ্যা হবে, আমাদের বৃহত্তম সংখ্যা হবে হলো এই বড় থেকে ছোট আমরা সংখ্যাগুলোকে সাজাবো বা অঙ্কপাতন করব। তাহলে প্রথমে বড়, তারপরে 9, তারপরে 8, তারপরে 7 বড়, তারপরে 5 বড়, তারপরে 4 বড়, তারপরে 3 বড়, তারপরে 0 বড়। আমরা কিন্তু বড় থেকে ছোট ক্রমে সাজালাম, আমরা বৃহত্তম সংখ্যাটা পেয়ে গেলাম। এখন যদি আমরা দেশীয় পদ্ধতিতে কমা বসাই, এখানে আমরা প্রথমে 3 ঘর পরে কমা, তারপরে 2 ঘর পর পর কমা বসবে। আচ্ছা, এখন আবার যদি আমরা ছোট থেকে বড় সংখ্যাগুলোকে অঙ্কপাতন করি, তাহলে আমাদের এই ক্ষুদ্রতম সংখ্যাটা পাওয়া যাবে। এখানে আমরা যদি ছোট থেকে বড় ক্রমে যদি সাজাই, অর্থাৎ সংখ্যাটি ছোট হতে বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। ক্ষুদ্রতম সংখ্যাটি
পাওয়া যাবে। কি বললাম যে সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। আচ্ছা, এখন এই সংখ্যা এখানে অঙ্কগুলো যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো হবে এই যে অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। আচ্ছা, কিন্তু আমরা যদি সর্বমে শূন্য বসাই, এখানে আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে এখানে আমাদের 3, এই সংখ্যাটা দিয়ে বোঝাচ্ছে 3। এরপরে আমরা যদি সামনে শূন্য দেই, প্রথমে ছিল 3 একটা অঙ্ক, যদি আমরা সামনে শূন্য দেই এটা 3ই থাকে, মান কোনো চেঞ্জ হয় না। মানে সর্ববামে যদি শূন্য থাকে তাহলে শূন্য থাকলে শূন্যর মান কোনো মান নির্দেশ করে না, পুরো সংখ্যাটার মানও চেঞ্জ হয় না। যদিও এটা 3 এক অঙ্কের সংখ্যা, যখন আমরা শূন্য দিচ্ছি তখন কিন্তু দুইটা অঙ্ক হচ্ছে, শূন্য একটা এটা একটা, কিন্তু শূন্যর যদি সর্ববামে হয় তাহলে শূন্যর কোনো মান নির্দেশ করে না, শূন্য এই সংখ্যার মান চেঞ্জ করতে পারে না। অর্থাৎ এই আগে যে মান ছিল 3 এক অঙ্কের বিশিষ্ট সংখ্যা, এই শূন্য বসানোর পরেও সেই এক অঙ্ক বিশিষ্ট মানই নির্দেশ করে, 3ই বোঝাবে, এটা আরও শূন্য দিলেও 3ই বোঝাবে। সেই জন্য আমরা যে সর্ববামে শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি আমাদের এখানে আছে হলো 7টা অঙ্ক, তাই প্রাপ্ত সংখ্যাটি 7 অঙ্কের হবে না, যেহেতু শূন্য সামনে বসালে কোনো মান নির্দেশ করে না, সে কথাটি আমরা লিখব। কিন্তু সর্ববামে শূন্য বসালে এই প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 7 অঙ্কের না হয়ে 7 অঙ্কের না হয়ে শূন্য সামনে দেওয়ার জন্য সেটা 7 অঙ্কের হবে না, 6 অঙ্কের হবে, 6 অঙ্কের হবে। আচ্ছা, প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 7 অঙ্কের না হয়ে 6 অঙ্কের হবে। অতএব তাহলে আমরা কি করব, অতএব শূন্য বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখব, বামে লিখে শূন্য সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে, ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। সুতরাং আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি আমাদের, আমরা শূন্যর পরে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলো 3, তাহলে আমরা 3 আগে লিখব, তারপরে শূন্য সহ বাকি সংখ্যাগুলো এই ছোট থেকে বড় সাজিয়ে যাব, সাজালে আমাদের এই সংখ্যাটা পাওয়া যাবে 8, 9। আমরা কিন্তু প্রথমে ডান দিক থেকে 3 ঘর পর একটা কমা দিব, তারপরে 2 ঘর পর পর এখানে কমা দিব। তাহলে আমরা কি করলাম যে এই সংখ্যা 6টা অঙ্ক আছে, 7টা অঙ্ক আছে, 7টা অঙ্ক দিয়ে আমাদের 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্দেশ করতে হবে। আমরা দেখলাম যে শূন্য সবচেয়ে ছোট, তারপরে 3 ছোট, এভাবে আমরা ছোট থেকে বড় সাজিয়ে গেলাম। কিন্তু আমাদের সমস্যা হলো যে এখানে আমরা 3টা অঙ্ক আছে মনে করলাম, এই তিনটা অঙ্ক আছে, এই 3টা অঙ্ক দিয়ে যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা নির্দেশ করতে চাই, আমরা যদি 3 সামনে দেই তাহলে এর মান কিন্তু 34 বোঝাবে। তাহলে শূন্য সামনে দেওয়ার জন্য শূন্য আলাদা কোনো মান নির্দেশ করে না, তাহলে 34 বোঝায়, যেটা হলো 2 অঙ্কের মান বোঝায়। অনুরূপভাবে এই অঙ্কটা যদি আমরা শূন্য সামনে দেই তাহলে এই অঙ্কটা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা না হয়ে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। তাহলে আমরা কি করলাম, কি করব, এই শূন্যর পরে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা আগে লিখব, তারপরে শূন্য লিখব, তারপরে বাকিগুলো শূন্য থেকে বাকিগুলো সাজিয়ে যাব। প্রথমে শূন্যর পরবর্তী ক্ষুদ্র সংখ্যাটা লিখে তারপরে শূন্য লিখে তারপরে বাকিগুলো আমরা সাজিয়ে যাব, যেটা আমরা এখানে করছি। তাহলে আমরা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। আবার 6 নম্বর অঙ্কটা যদি করি, 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে
ছয় আছে, মানে 7 অঙ্ক বিশিষ্ট আমাদের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে, যেটা প্রথমে 7 থাকবে এবং শেষে 6 থাকবে। তাহলে আমরা জানি যে হলো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের হলো 9। একটা অঙ্কর 9-এর থেকে বড় সংখ্যা আর নাই, এক অঙ্ক বিশিষ্ট যেটা সংখ্যা সেটা। তাহলে অঙ্কপাতনের যে কোনো অবস্থানে 9-এর স্থানীয় মান বৃহত্তম হবে। যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, অঙ্কপাতনের যে কোনো অবস্থায় 9 স্থানীয় মান বৃহত্তম হয়। মানে যে আমরা যেটা আগে বললাম যে 3 0 9 0, একক দশক, 3টাও আছে দশকের ঘরে, আবার এখানে একক দশক 9টাও আছে দশকের ঘরে, কিন্তু 9-এর স্থানীয় মান বেশি 3 অপেক্ষা, সেই জন্য এটা অবশ্যই এইটা 90টা এর থেকে বড়। আমরা এটা জানি যে এটা বোঝায় 90, এটা হলো 30। কারণ যদিও দুইটা অঙ্কই, এই 3টাও এখানে আছে দশক স্থানীয় অঙ্কে, 9টাও দশক স্থানীয় অঙ্কে আছে, কিন্তু এই 9-এর স্থানীয় মান 3 অপেক্ষা বেশি। 9-এর হলো মান, 9-এর হলো মান 3 অপেক্ষা বেশি। তাহলে যেখানেই আমরা অঙ্কপাতন করি না কেন, স্থাপন করি না কেন, 9-এর স্থানীয় মান এই একই জায়গায় হওয়ার সত্ত্বেও অন্য অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। তাহলে আমরা সুতরাং 7টি, সুতরাং আমরা যদি 7টি 9 পরপর লিখি, 7টি 9 পরপর লিখলেই আমরা হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাব। কিন্তু আমাদের শর্তে বলছে যে, প্রশ্নের শর্তে বলছে কিন্তু এই সংখ্যাটার প্রথমে আমাদের 7 এবং শেষে 6 থাকতে হবে। সুতরাং কিন্তু এই প্রশ্ন অনুসারে বৃহত্তম এই সংখ্যাটির প্রথমে 7 এবং শেষে আমাদের 6 থাকবে। সুতরাং নির্ণয় এই বৃহত্তম সংখ্যাটি হবে আমাদের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা পেতাম হলো এই 9 9 9 9 9 9 1 2 3 4 5 6 এই 7, এটা কিন্তু এটা আমাদের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। কিন্তু আমাদের যেহেতু শর্তে বলছে প্রথমে 7 থাকবে শেষে 9 থাকবে, তাহলে আমরা একটা 9-এর জায়গায় 7 বসিয়ে দেব, আর আরেকটা 9-এর জায়গায় আমরা 6 বসিয়ে দেবো। যে আমাদের কিন্তু এখন প্রথমে 7 এবং শেষে 6 আছে, 1 2 3 4 5 6 7, এটাই হলো সেই বৃহত্তম সংখ্যা। আবার আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা হিসাব করি, আমরা যদি কমা বসাই দিই, ডান দিক থেকে 3 ঘর পর কমা, তারপরে 2 ঘর পর পর কমা, দেশীয় পদ্ধতিতে, দেশীয় গণনা রীতি যেটা, এটা। তারপরে আবার ক্ষুদ্রতম অঙ্ক, সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক হলো 0। পরপর আমরা যদি পরপর, যেহেতু সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক 0, আমরা যদি 7 অঙ্কের যখন ক্ষুদ্রতম সংখ্যা বের করব, পরপর যদি 7টি শূন্য লিখি, পরপর 7টি শূন্য লিখলে সংখ্যাটি শূন্যই থাকে। মানে আমরা যদি পরপর 7টা এইভাবে শূন্য লিখে যাই, এটা কোনো সংখ্যা নির্দেশ করবে না, এটা শূন্যই বোঝাবে। সুতরাং সর্ববামে শূন্যর পরে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলো 1। তাহলে আমরা কি করব, সুতরাং শূন্যর পরে ক্ষুদ্রতম সংখ্যাটা নিব সর্ববামে, সবচেয়ে বামে সার্থক ক্ষুদ্রতম
অঙ্ক 1 লিখে ডানে আমরা যদি পর পর 6টি শূন্য বসালে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। আমরা যদি এইভাবে 6টা 1 2 3 4 5 6 7 7টা শূন্য বসাই, এতে কোনো সংখ্যা নির্দেশ করে না, কারণ শূন্য নির্দিষ্ট কোনো মান নাই। আচ্ছা, শূন্যর নাই, মান নাই, কোনো একক মান নাই। তাহলে আমরা কি করব, এই একটা শূন্যর পরিবর্তে সর্ববামে আমরা শূন্যর পরবর্তী সবচেয়ে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক হলো 1, এখানে 1 বসাবো, পরে হলো 6টা শূন্য দেব। তাহলে কিন্তু আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা পাওয়া যাওয়ার কথা। কিন্তু প্রশ্নে বলছে, এই প্রশ্নানুসারে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটির প্রথমে থাকবে হলো 7 এবং শেষে থাকবে 6। প্রথমে 7 এবং শেষে 6 দেবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে আমাদের ক্ষুদ্রতম এই সংখ্যাটি হবে, আমাদের সংখ্যাটা হওয়ার কথা ছিল এটা 1 1 2 3 4 5 6 7, 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। কিন্তু আমাদের শর্ত মতে এখানে এই 1 এর জায়গায় থাকবে, প্রথমে থাকবে 7, তাহলে আমরা এই 1 এর পরিবর্তে 7 বসাবো এটা, তারপরে 5টা শূন্য দিব, দেওয়ার পরে এই শূন্যর পরিবর্তে আমরা লাস্টে 6 বসাবো। এখন আমাদের কিন্তু 1 2 3 4 5 6 7, 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা পেয়ে গেছি। এখন আমরা যদি কমা বসাই, এখানে আমার ডান দিক থেকে 3 ঘর পর তারপরে 2 ঘর পর পর কমা বসবে, এটাই আমাদের অ্যান্সার পাওয়া গেল। তাহলে এটা আমরা মুছে দিই। 7 নম্বর, 73,455 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। তাহলে প্রদত্ত এই সংখ্যা যেটা 73,455, এটাকে এর অঙ্কগুলোকে আমরা যদি বিপরীতভাবে সাজালে পাওয়া যায়, আমরা বিপরীতভাবে 5 আগে আসবে, তারপরে 5 আসবে, তারপরে 4 আসবে, তারপরে 3 আসবে, তারপরে 7 আসবে। এই দিক থেকে সাজাবো, উল্টা দিক থেকে 5 5 4 3 7, এইটা পাওয়া যাবে। তাহলে আমরা যদি কমা বসাই, প্রথমে 3 ঘর পর তারপরে 2 ঘর পর পর এটা। এখন বলছে এই সংখ্যাটাকে কথায় প্রকাশ করো। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে আমরা পাবো একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার আর অযুতের ঘর মিলে আমরা একসাথে পড়ব, তাহলে হবে হলো 55,000। যেহেতু একক, দশক, শতক, হাজার, অযুত এবং হাজারের ঘর মিলে আমাদের একসাথে লিখতে হয়, তাহলে 55,000 পড়তে হয়। 55,437, এটাই আমাদের অ্যান্সার পাওয়া গেল। দাঁড়া।